আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আবার বলেছে, গাজা উপত্যকায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা গণহত্যামূলক যুদ্ধের মাধ্যমে ইসরায়েল যে লক্ষ্যগুলো অর্জন করতে চেয়েছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। হামাসের সিনিয়র নেতা এবং প্রধান আলোচক খালিল আল হাইয়া শনিবার আল জাজিরাকে বলেন, 2 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করেও দখলদাররা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। এই কর্মকর্তা 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গণহত্যার মাধ্যমে গাজা ভূখণ্ড দখল করা এবং উপত্যকার 20 লাখেরও বেশি মানুষকে বিতাড়িত করার ইসরায়েলি লক্ষ্যগুলোর কথা উল্লেখ করেন। হাইয়া মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য তুলে ধরে বলেন, ট্রাম্প বলেছেন যুদ্ধ শেষ। মার্কিন কর্মকর্তারাও প্রতিদিন একই বক্তব্য দিচ্ছেন। একই সময় তিনি চুক্তি লঙ্ঘনের দিকে ইঙ্গিত করে বলেন, যেন আমরা এখনো যুদ্ধের মাঝখানে আছি। হামাস নেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা রাখলেও দখলদাররা গাজায় সহায়তা প্রবেশে বাধা দেওয়া অব্যাহত রেখেছে। এই পরিস্থিতি আমাদের উদ্বিগ্ন করছে। খালিল আল হাইয়া বলেন, হামাস ওয়াশিংটনকে জানিয়েছে তারা স্থিতিশীলতার পক্ষে এবং তারা ইসরায়েলের হাতে যুদ্ধ আবার শুরু করার কোনো অজুহাত তুলে দেবেন না। তিনি জানান, ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে মৃত বন্দীদের দেহাবশেষ পুনরুদ্ধার নিয়ে সমস্যা তৈরি হলেও হামাস বাকি দেহাবশেষ ফিরিয়ে দিয়ে চুক্তি অক্ষুণ্ণ রাখবে। হাইয়া বলেন, আমরা যুদ্ধবিরতির 72 ঘণ্টার মধ্যে 20 জন ইসরায়েলি বন্দীকে হস্তান্তর করেছি। ইসরায়েলি বন্দীদের 28টি লাশের মধ্যে 17টি ফিরিয়ে দিয়েছে। হামাস কর্মকর্তা আরও বলেন, হামাস গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি সংস্থার হাতে তুলে দেওয়ার ব্যাপারেও তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে। গাজায় বসবাসকারী যে কোনো জাতীয় ব্যক্তিত্বের মাধ্যমে উপত্যকাটি পরিচালিত হলে হামাসের কোনো আপত্তি নেই। আমরা জাতীয়ভাবে আবার ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের দিকে যেতে চাই। আমরা এক জাতি এবং আমরা এক কর্তৃপক্ষ ও এক সরকার চাই। তিনি বলেন, হামাস পশ্চিম তীরের ফাতাহ আন্দোলনের সঙ্গে একমত হয়েছে যে জাতিসংঘের একটি টাস্ক ফোর্স গাজা সীমান্ত এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে এবং পুনর্গঠনেও অংশ নেবে। হামাসের অস্ত্র সমর্পণ নিয়ে কথা বলতে গিয়ে হাইয়া দৃঢ়তার সঙ্গে বলেন, দখলদারিত্ব এবং আগ্রাসনের সঙ্গে তাদের অস্ত্র রাখার বিষয়টি সম্পর্কিত। যদি দখলদারিত্ব শেষ হয় তবে তাদের অস্ত্র রাষ্ট্রের হাতে চলে যাবে। তিনি বলেন, অস্ত্রের বিষয়টি এখনও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনাধীন রয়েছে এবং বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। গাজায় বিধ্বংসী গণহত্যামূলক যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করা ব্রিটিশ নাগরিকদের বিরুদ্ধে মামলা করার জন্য যুক্তরাজ্যে একটি যুগান্তকারী আইনি প্রচেষ্টা শুরু করেছে একটি ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর জাস্টিস ফর প্যালেস্টিনিয়ানস বা আইসিজেপির সঙ্গে কাজ করা আইনজীবীরা একজন চিহ্নিত ব্রিটিশ ইসরায়েলি ব্যক্তিকে ইউকে ম্যাজিস্ট্রেটস কোর্টে তলব করার জন্য আনুষ্ঠানিক আবেদন দাখিল করেছেন। এই আবেদন এমন আইনের অধীনে করা হয়েছে যা নাগরিকদের বিদেশি সেনাবাহিনীতে তালিকাভুক্ত হতে নিষেধ করে যদি এই সেনাবাহিনী এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে যার সঙ্গে যুক্তরাজ্যের শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। খবরে বলা হয়, আইসিজেপি বলেছে মামলাটি 1870 সালের ব্রিটেনের ফরেন এনলিস্টমেন্ট অ্যাক্টের, যা একটি বন্ধুত্বপূর্ণ দেশের বিরুদ্ধে যুদ্ধরত বিদেশি বাহিনীর পক্ষে অস্ত্র ধারণ করাকে অপরাধ হিসেবে গণ্য করে। সংস্থাটি যুক্তি দিয়েছে, ইসরায়েলি শাসক গোষ্ঠীর যুদ্ধ কেবল হামাসের বিরুদ্ধে ছিল না, বরং পুরো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ছিল। তারা এর প্রমাণ হিসেবে ভয়াবহ বেসামরিক মৃত্যুর সংখ্যা, বাড়িঘর ও হাসপাতালে ইচ্ছাকৃতভাবে বোমা হামলা এবং গাজার অবকাঠামোর পদ্ধতিগত ধ্বংসের কথা তুলে ধরেন। সংস্থাটি মনে করে, সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্রিটেনের স্বীকৃতি তাদের আইনি অবস্থানকে শক্তিশালী করেছে। এর আগে এপ্রিলে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাছে প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস এবং পাবলিক ইন্টারেস্ট ল সেন্টারের পক্ষে কাজ করা ব্রিটিশ মানবাধিকার আইনজীবীরা 240 পৃষ্ঠার যুদ্ধ অপরাধের অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগে দেখা গেছে, ইউকে ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিক ও সাহায্যকর্মীদের হত্যা, বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং বেসামরিক এলাকায় নির্বিচার হামলায় অংশ নেওয়ার জন্য দায়ী।
আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজের নতুন একটি রায়ের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলের বন্ধুত্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা যেন দীর্ঘকাল ধরে চালানো অপরাধের শাস্তি থেকে ইসরায়েলকে অব্যাহতি দেওয়া বন্ধ করেন। আইসিজে গত 22 অক্টোবর একটি আইনি রায় জারি করে বলেছে, ইসরায়েল একটি দখলদার শক্তি হিসেবে গাজায় মানবিক সহায়তা সহজতর করার জন্য জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে বাধ্য। একই সঙ্গে আদালত বলেছে, ইসরায়েলের ওপর মানবিক পণ্য সরবরাহ প্রদানে বাধা না দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। শনিবার এক্স পোস্টে ইরানি মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, আইসিজের এই রায় আরেকবার কঠিন সত্যকে উন্মোচন করেছে যে ইসরায়েলি শাসক গোষ্ঠী আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিটি নিয়মকানুন ভয়ঙ্করভাবে লঙ্ঘন করছে। তিনি উল্লেখ করেন, আদালত ইসরায়েলের ওপর তার দখলের অধীনে বসবাসকারী ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা, তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য সরবরাহ নিশ্চিত করার বাধ্যবাধকতা আবার নিশ্চিত করেছে এবং জোর দিয়েছে যে ইসরায়েলের অবশ্যই এই ধরনের সরবরাহ প্রদানে বাধা দেওয়ার অধিকার নেই। তিনি আরও বলেন, আইসিজে আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধ পদ্ধতি হিসেবে অনাহারকে ব্যবহার করার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথাও স্মরণ করিয়ে দিয়েছে। বাকাই আদালতের আগের রায়ের কথাও উল্লেখ করেন, যেখানে বলা হয়েছিল ফিলিস্তিনি ভূমি দখল বেআইনি এবং এর অবসান হওয়া উচিত। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যেও গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ভূমিকার জন্য কাতারের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দিতে যাবার পথে দোহায় এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ট্রাম্প বলেন, গত 1 বছরে আমরা অনেক কিছু একসঙ্গে করেছি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আমরা যা অর্জন করেছি তা অবিশ্বাস্য। কাতার এতে বড় ভূমিকা রেখেছে, এজন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। পরে এক্স পোস্টে কাতারের আমির বলেন, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ছিল মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনা, গাজা যুদ্ধের অবসান চুক্তির অগ্রগতি এবং দুই দেশের কৌশলগত সহযোগিতা জোরদার করা নিয়ে আলোচনা করার একটি ভালো সুযোগ। এই সাক্ষাৎ এমন সময়ে হলো যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে ইসরায়েল সফর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তির কয়েকটি দিক এখনও অস্পষ্ট, বিশেষত হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয় এখনও স্পষ্ট নয়। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকবে, আর যদি না থাকে তবে হামাসকে মোকাবেলা করা কঠিন কিছু নয়। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে প্রয়োজনে কাতারের সেনাবাহিনীও অংশ নেবে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, তারা একসঙ্গে টেকসই শান্তির লক্ষ্যে কাজ করছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের সঙ্গে এখন 59টি দেশ যুক্ত রয়েছে, অনেক দেশই এতে স্বাক্ষর করেছে। এটি একটি স্থায়ী শান্তি চুক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া উচিত। এদিকে ইসরায়েলে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, গাজায় বহুজাতিক নিরাপত্তা বাহিনী গঠনে জাতিসংঘের প্রস্তাব বা আন্তর্জাতিক অনুমোদনের প্রয়োজন হতে পারে। রুবিওর সঙ্গে আলোচনা শেষে ইসরায়েলি কর্মকর্তারা জানান, শান্তিরক্ষী বাহিনী এমন দেশ দিয়েই গঠিত হবে যাদের নিয়ে ইসরায়েল স্বস্তি বোধ করে। 2 বছরের যুদ্ধ শেষে গাজা এক ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী অঞ্চলটি এখন 6 কোটি 10 লাখ টনের বেশি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে। অঞ্চলটির মোট ভবনের প্রায় 3/4 সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের প্রতিবেদন ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে এটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে 10 অক্টোবর ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। এটি হামাস ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ সংঘাতের অবসান ঘটিয়ে গাজা পুনর্গঠনের পথ খুলে দিয়েছে। কিন্তু এই পুনর্গঠনের পথে সবচেয়ে বড় বাধা এই বিপুল ধ্বংসাবশেষ সরানো। 2025 সালের 8 জুলাই পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী প্রায় 1,93,000 ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। জাতিসংঘের স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ সংস্থা ইউএনওস্যাটের তথ্য মতে এটি গাজার মোট স্থাপনা
স্থাপনার প্রায় ৭৮%। এবছরের ২২ ও ২৩ সেপ্টেম্বর তোলা গাজা সিটির ছবির বিশ্লেষণ করে জাতিসংঘ জানায় শহরটির আরও ভয়াবহ অবস্থা। সেখানে ৮৩% ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। গাজার এই ধ্বংসস্তূপের পরিমাণ ৬,১৫,০০,০০০ টন। তুলনা করলে এটি নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ওজনের প্রায় ১৭০ গুণ এবং গাজার প্রতি বর্গমিটারে প্রায় ১৬৯ কেজি ধ্বংসাবশেষ জমে আছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির তথ্যমতে এই ধ্বংসাবশেষের ২/৩ তৈরি হয়েছে যুদ্ধের প্রথম ৫ মাসে। যুদ্ধবিরতির আগের কয়েক মাসে ধ্বংসযজ্ঞ আরও বেড়েছে। ২০২৫ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে শুধু রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী দক্ষিণাঞ্চলে প্রায় ৮০ লাখ টন ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছে। অগাস্টে প্রকাশিত ইউএনইপির প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, এই ধ্বংসাবশেষ গাজার জনগণের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। সংস্থাটি সতর্ক করেছে, অন্তত ৪৯ লাখ টন ধ্বংসাবশেষ পুরনো ভবনের অ্যাসবেস্ট এর মাধ্যমে দূষিত হতে পারে, বিশেষ করে উত্তরের জাবালিয়া, মধ্যাঞ্চলের নুসাইরাত ও আল মাগাজি এবং দক্ষিণের রাফা ও খান ইউনিসের শরণার্থী শিবিরগুলোর আশেপাশে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।